নমস্কার দর্শক বন্ধুরা, এনআরএসসি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অনেকেই হয়তো জানেন যে ইউজিসি নেট পেপার 1-এর যে 10টি ইউনিট রয়েছে তার যে গুরুত্বপূর্ণ বিষয় সেই টপিকগুলো সম্পর্কে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করেছি। এর আগেও আমরা টিচিং অ্যাপটিটিউড, রিসার্চ অ্যাপটিটিউড, কমিউনিকেশন এবং আইসিটি এই ব্যাপারগুলো সম্পর্কে আলোচনা ইতিমধ্যে করেছি। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হলো হায়ার এডুকেশন সিস্টেম। আলোচনার শুরুতেই বলে রাখি, পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষিত ছেলেমেয়েদের একটা বড় অংশ তাদের স্নাতকোত্তর পাঠ্যক্রমের শেষে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়ানোর স্বপ্ন নিয়ে তারা প্রত্যেক বছর নেট পরীক্ষায় বসে। সুতরাং তাদের সাহায্যার্থে এবং নেটের পেপার 1-এর বিষয়ভিত্তিক আলোচনার উদ্দেশ্যে এই ভিডিও নির্মাণ। যদি ভালো লাগে তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অন্যদেরকেও এই লিঙ্কটি শেয়ার করবেন। নমস্কার। এবার আসি মূল বক্তব্যে। আমি পয়েন্ট ওয়াইজ বলছি, এই পয়েন্টগুলো সবাই একটু মন দিয়ে শুনবেন। নাম্বার 1, প্রথমে বুঝতে হবে কাকে হায়ার এডুকেশন বলে, কোথা থেকে এটা শুরু, এবং এডুকেশন সিস্টেমের যে বিভিন্ন ভাগগুলো রয়েছে সেই ভাগগুলো কি কি। অর্থাৎ এলিমেন্টারি এডুকেশন, সেকেন্ডারি এডুকেশন, টারশিয়ারি এডুকেশন, এই ব্যাপারগুলো সম্পর্কে আগে জানতে হবে। সেকেন্ড, 2 নম্বর পয়েন্ট, এবার বলবো যে আমাদের ভারতবর্ষে এই আধুনিক শিক্ষার যে একটা ইতিহাস, সেই ইতিহাসটা সম্পর্কে সম্যক জ্ঞান থাকা খুবই জরুরি। 1781 সালে যখন ক্যালকাটা মাদ্রাসার সূত্রপাত হলো, তখন থেকেই কিন্তু মূলত একটা শিক্ষার চল বা আধুনিক শিক্ষার চল আমাদের দেশে প্রবর্তিত হলো। কিন্তু আমাদের সিলেবাস অনুসারে আমরা কিন্তু স্বাধীনতার পরবর্তী সময়ের যে বিবর্তনগুলো হয়েছে আমরা সেখান থেকেই পড়ব। সুতরাং আমাদের শুরু করতে হবে 1948-49-এ রাধাকৃষ্ণন কমিশন দিয়ে। এরপর 52-53-তে মুদালিয়ার কমিশন রয়েছে। তারপরে আমরা বলতে পারি সম্পূর্ণানন্দ কমিশন, কোঠারি কমিশন ইত্যাদি ইত্যাদি। এই কমিশনগুলোকে খুব ভালো করে জানতে হবে। 3 নম্বর পয়েন্ট, এরপর অন্যতম একটা কাজের জিনিস হলো বিভিন্ন কমিটি। সরকার বিভিন্ন কমিটি সেট আপ করেছিল তাদের কাছ থেকে রেকমেন্ডেশন বা সুপারিশ পাওয়ার জন্য, এবং সেই মতো সেটাকে কার্যকরী করা যায় কিনা সেটা সরকারের একটা চিন্তার বিষয় ছিল। তো সেই কমিটিগুলোকেও ভালো করে জানতে হবে, কোন কমিটি কত সালে তৈরি হয়েছিল, তাদের সুপারিশ কি ইত্যাদি ইত্যাদি। যেমন জ্ঞানম কমিটি, শ্যামপিত্রদা কমিটি, যশপাল কমিটি, শর্মা কমিটি, এদের উল্লেখযোগ্য সুপারিশগুলো কি কি সেটাকেও খেয়াল রাখতে হবে। এবার চলে আসি 4র্থ পয়েন্টে, 4th, কনকারেন্ট লিস্টে থাকা এডুকেশনের বিভিন্ন যে শীর্ষ সংস্থা, অর্থাৎ যাকে আমরা এক কথায় বলে থাকি অ্যাপেক্স বডিজ, সেই অ্যাপেক্স বডিজ কারা এবং তাদের সম্পর্কে অল্প বিস্তর জানতে হবে। যেমন আমি একটু উল্লেখ করতে পারি, রেগুলেটরি বডিজ অর্থাৎ ইউজিসি, এআইসিটি, সিওএ, এরা হচ্ছে রেগুলেটরি বডিজ। আবার আরেকটা আমরা বলতে পারি রিসার্চ কাউন্সিল, যেমন আইসিএসএসআর, আইসিপিআর, আইসিএইচআর ইত্যাদি। সুতরাং এদের ভূমিকা কি সেটাও আমাদেরকে খুব ভালো করে জানতে হবে। নেক্সট হচ্ছে ইউনিভার্সিটির গঠনগত প্রকারভেদ, যেমন সেন্ট্রাল ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি, ডিমড টু বি ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, এদের বর্তমান সংখ্যা কত। মনে রাখতে হবে এই সংখ্যাগুলো কিন্তু পরিবর্তনশীল। কাজেই পরীক্ষার কিছুদিন আগে ইউজিসির ওয়েবসাইট থেকে লেটেস্ট পরিসংখ্যানটি মাথায় রাখতে হবে।
জানতে হবে দেশে ও বিদেশে যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তাদের র্যাঙ্কিং। দেশের মধ্যে যে শিক্ষা প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তার জন্য NIRF র্যাঙ্কিং লিস্ট ভীষণ ইম্পর্টেন্ট। সেখানে কোন ইউনিভার্সিটি টপ পজিশনে রয়েছে, কোন কলেজ টপ পজিশনে রয়েছে, এই জিনিসটাকে জানতে হবে। আর যদি পৃথিবীর মধ্যে আমরা চিন্তাভাবনা করি তাহলে আমরা বলবো দুটো লিস্টের কথা। একটা হচ্ছে THE অর্থাৎ টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিং লিস্ট, আর একটা হচ্ছে QS ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং। এই র্যাঙ্কিংগুলোতে কোন ইউনিভার্সিটি প্রথমে, কোন ইউনিভার্সিটি দ্বিতীয় স্থানে বা তৃতীয় স্থানে, এইরকমভাবে আমাদেরকে এগুলোকে মনে রাখার চেষ্টা করতে হবে। এবার চলে আসছি 7th পয়েন্ট। আমাদের দেশের যে বিভিন্ন রাজ্য বা বিভিন্ন অঞ্চলে কোন স্থানে সবথেকে বেশি সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে, কোথায় সবথেকে বেশি প্রাইভেট ইউনিভার্সিটি আছে, কোথায় সবথেকে বেশি ডিমড ইউনিভার্সিটিগুলো আছে, সেই জায়গাগুলোর নাম এবং কতগুলো সেই সংখ্যাটা মনে রাখার চেষ্টা করতে হবে। নেক্সট বলবো কিছু বিশেষ সংস্থা ও তাদের কাজ। যেমন ইউজিসির কাজ কি, তাদের ভূমিকাটা কি ভারতবর্ষের উচ্চশিক্ষার জগতে। AICTE, COA বা MHRD মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, NAC, NBA, NCERT, MCI, CIC, CBSE, NCTE, AIU এবং NUEPA। আরেকটা কথা আমরা বলবো NUEPA, এটা কিন্তু ভারতবর্ষের একটি অন্যতম উল্লেখযোগ্য প্রতিষ্ঠান, অর্থাৎ ন্যাশনাল ইউনিভার্সিটি অফ এডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। এটা 1962-তে স্টাবলিশড হয়েছিল, নিউ দিল্লি হচ্ছে হেডকোয়ার্টার্স। তো প্রথমে এটা একটা ইনস্টিটিউট ছিল, পরবর্তীকালে ইউনিভার্সিটি স্ট্যাটাস পায়। তো তারা প্ল্যানিংয়ের ক্ষেত্রে বা অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে কিভাবে কি ভূমিকা পালন করে সেটা একটু বিশদে পড়ে রাখতে হবে, কারণ গত বছর এখান থেকে প্রশ্ন এসেছিল, এবছরও আসতে পারে। যাই হোক, এছাড়াও আরও যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোর মূল কাজটা কি, তারা কি কাজ করে, এটা খুব সংক্ষিপ্ত আকারে হলেও কিন্তু জেনে রাখতে হবে। এবার আমরা জানবো 9 নম্বর পয়েন্টে, সেটা হচ্ছে ভারতবর্ষের যে ইনস্টিটিউট অফ ন্যাশনাল ইম্পর্টেন্স যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের সংখ্যা কতগুলো কি এবং সেগুলোর অবস্থান কোথায় কোথায়, এইগুলো জানতে হবে। এই ইনস্টিটিউট অফ ন্যাশনাল ইম্পর্টেন্স বলতে আমরা যেটা মিন করতে চাইছি, যেমন বিভিন্ন IIT, NIT, AIIMS, IIM, এই প্রতিষ্ঠানগুলোর সংখ্যায় কত এবং তারা কোন কোন রাজ্যে বা কোন কোন অঞ্চলে অবস্থিত এবং এদের কাজ, এই সম্পর্কে একটা ধারণা থাকতে হবে। পয়েন্ট নাম্বার 10, হায়ার এডুকেশনের অন্তর্গত যে বিভিন্ন ইম্পর্টেন্ট অফিস এবং এজেন্সি রয়েছে সেই সম্পর্কেও কিন্তু সম্যক জ্ঞান রাখতে হবে। যেমন বলি, ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA, ন্যাশনাল বুক ট্রাস্ট, রিজিওনাল ল্যাঙ্গুয়েজ সেন্টার, যেটাকে আমরা RLC বলি, এই জিনিসগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। ধারণা বলতে আমি বলতে চাইছি এদের ভূমিকা কি, এরা কি কাজে লাগে, এদের অবস্থান কোথায়, এদের হেডকোয়ার্টার্স কোথায়, এই জিনিসগুলো অল্প বিস্তর জেনে রাখতে হবে। পয়েন্ট নাম্বার 11-এ আমরা বলবো নন কনভেনশনাল এডুকেশন। আমরা খুব ভালো করে জানি যে দেশের সরকার সাম্প্রতিককালে নন কনভেনশনাল এডুকেশনের উপরে একটা জোর দিচ্ছে। তো এই নন কনভেনশনাল এডুকেশনটা কি এবং সেই জিনিসগুলো সম্পর্কে মানে আমি বলতে চাইছি, যেমন ওপেন লার্নিং, যেমন ডিস্ট্যান্স এডুকেশন বা ওপেন অ্যান্ড ডিস্ট্যান্স লার্নিং, সেগুলো সম্পর্কেও একটা নলেজ রাখতে হবে। 12 নম্বর পয়েন্টে যেটা আমি বলবো সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে ডিস্ট্যান্স লার্নিংয়ের ক্ষেত্রে বা ওপেন লার্নিংয়ের ক্ষেত্রে যে সুযোগ সুবিধাগুলো দিয়েছে সেগুলো কি কি তার ডিটেলসে জানা, সেগুলো সম্পর্কে। যেমন কাকে বলে জ্ঞান দর্শন,
কাকে বলে জ্ঞান বাণী, জ্ঞান ধারা, ই পাঠশালা, সায়াম, জিআইএন, মুক, এনডিএল, এনএডি ইত্যাদি। নেক্সট পয়েন্ট নাম্বার 13। এবার আমরা যেটা বলবো সেটা হচ্ছে হায়ার এডুকেশন ওরিয়েন্টেড যে ডিফারেন্ট স্কিম রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের বা অন্য গভর্নমেন্টের, সেই স্কিমগুলো সম্পর্কে আমাদের কিন্তু বিশদে জানতে হবে। যেমন আমার প্রথমেই যার কথা মনে পড়ছে সেটা হচ্ছে রুসা, RUSA, অর্থাৎ রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান। এর কাজ কি? খুব সহজ কথায় বলতে গেলে স্ট্র্যাটেজিক ফান্ডিং, যে সমস্ত স্টেট ইনস্টিটিউশনগুলো রয়েছে তাদের স্ট্র্যাটেজিক ফান্ডিং, এবং বিভিন্ন রেশিওতে হয়, 65-35 বা 90:10 রেশিওতে, ইত্যাদি ইত্যাদি। নেক্সট যেটা মনে পড়ছে উন্নত ভারত অভিযান। উন্নত ভারত অভিযানের কাজ কি? কোনো একটা গ্রামকে দত্তক নেওয়া, সেখানে গ্রামবাসীদের প্রশিক্ষণ দেওয়া, মোট কথা একটা রুরাল ডেভেলপমেন্ট করা। ঈশান উদয়, ঈশান বিকাশ, এগুলো হয় অনেকেই আমরা জানি যে ভারতবর্ষের নর্থ ইস্টে যে রাজ্যগুলো রয়েছে সেখানকার ছাত্রছাত্রীদের জন্য একটা স্কলারশিপ প্রদান। সাক্ষর ভারত, সাক্ষর ভারত মানে কি? বয়স্ক শিক্ষার ব্যবস্থা করা, অর্থাৎ অ্যাডাল্ট এডুকেশন শুরু করা, চালু করা। প্রগতি, প্রগতি হচ্ছে স্কলারশিপ ফর গার্ল চাইল্ড। এই ধরনের যে বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্কিমগুলো রয়েছে শিক্ষার ক্ষেত্রে, সেই স্কিমগুলো সম্পর্কে একটু বিশদে জেনে রাখতে হবে, কেননা এখান থেকেও পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। এবার আসছি পয়েন্ট নাম্বার 14, 14 নম্বর পয়েন্ট, যেখানে আমরা আলোচনা করব ইনস্টিটিউটস অফ হায়ার লার্নিং অ্যান্ড এডুকেশন ইন অ্যানশিয়েন্ট ইন্ডিয়া, অর্থাৎ প্রাচীন ভারতে উচ্চশিক্ষার ক্ষেত্রে যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো ছিল সেখানে কি কি বিষয় পড়ানো হতো, বা কোন কোন বিশ্ববিদ্যালয় কোন কোন বিষয় পড়ানোতে পারদর্শী ছিল, সেগুলো সম্পর্কে বিষয়তে জানতে হবে। আমরা জানি অতীতে আমাদের কিছু স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ছিল, যেমন নালন্দা ইউনিভার্সিটি, তক্ষশিলা ইউনিভার্সিটি, বিক্রমশিলা ইউনিভার্সিটি, উজ্জয়ন, বল্লভী, বেনারস ইত্যাদি ইত্যাদি। তো সেই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে কিভাবে পঠন পাঠন হতো এবং কোন কোন বিষয়ের উপর সেখানে স্পেশালাইজেশন হতো, সেই বিষয়গুলো কিন্তু আমাদেরকে ভালো করে পড়তে হবে। নেক্সট আমি বলবো এই পয়েন্টের মধ্যেই, অতীতে আমরা জানি যে গুরুকুল সিস্টেমের যে কনসেপ্ট ছিল, সেই গুরুকুল সিস্টেমের পুরো বিষয়টা, কখন ছাত্রছাত্রীরা গুরুকুলে আসতো, কিভাবে তারা সেখানে থেকে অধ্যয়ন করত, কিভাবে তারা সেখানে বিভিন্ন রকম শিক্ষা পেত, হ্যাঁ, এই বিষয়গুলো সম্পর্কে একটু আমাদের ভালো করে শিখতে হবে বা জানতে হবে। আরেকটা কথা আমার মনে পড়ছে, সেটা হচ্ছে অতীতের যারা বিদগ্ধ পণ্ডিত তারা কে কোন কোন বিষয়ের সঙ্গে জড়িয়ে রয়েছে, জড়িয়ে ছিলেন, সেই বিষয়গুলো এবং তাদের মধ্যে, অর্থাৎ সেই নামগুলোর মধ্যে একটা ম্যাচিং বা ডাইরেক্ট প্রশ্ন আসতে পারে। তো সেটাও কিন্তু আমাদেরকে জেনে রাখতে হবে। যেমন আমি দু একটা উদাহরণ দিই, যেমন কৌটিল্য। কৌটিল্য তিনি রাজনৈতিক বিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্সের সঙ্গে যুক্ত ছিলেন। বরাহমিহির জ্যোতির্বিজ্ঞান বা অ্যাস্ট্রোনমির সঙ্গে কানেক্টেড ছিলেন, কিংবা ব্রহ্মগুপ্ত ম্যাথামেটিক্সের সঙ্গে রিলেটেড ছিলেন। তারপর পতঞ্জলি যোগার সঙ্গে রিলেটেড ছিলেন। তো এই জিনিসগুলো আমাদেরকে একটু ভালো করে জেনে রাখতে হবে, কারণ এখান থেকে ম্যাচিং বা সরাসরি প্রশ্ন আসতে পারে। পয়েন্ট নাম্বার 15-এ বলবো নন কনভেনশনাল যে লার্নিং প্রোগ্রাম, তার মানে প্রথাগত শিক্ষার বাইরে এমন কিছু শিক্ষা যা চাকরি পেতে বা স্বনির্ভর হতে বা কর্মসংস্থানে সাহায্য করে, সেই সম্পর্কে আমাদেরকে জানতে হবে। যেমন আমি বলতে পারি কনভেনশনাল এডুকেশনের বাইরে এমন কিছু স্ট্রিম আছে যেগুলো কিন্তু ইদানিংকালে বহু ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে। যেমন রুরাল স্টাডিজ, যেমন টি টেস্টিং, যেমন এথিক্যাল হ্যাকিং, যেমন জেরেন্টোলজি। এই বিষয়গুলো কিন্তু সচরাচর আমরা খুব একটা শুনি না। এগুলো নতুন ধরনের কিছু শিক্ষা, যে শিক্ষাগুলো হয়তো আগামী দিনের ভবিষ্যৎ, এইগুলো সম্পর্কে আমাদের একটা নলেজ থাকতে হবে। পয়েন্ট নাম্বার 16-এ বলবো যে বিদেশি ভাষা, সেই বিদেশি ভাষার শিক্ষা, এটা কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে সহায়ক হতে পারে।
শুধু তাই নয়, কেরিয়ার তৈরির ক্ষেত্রে অনুবাদক বা দোভাষীর কাজের পরিধি সর্বাত্মক। কাজেই ভারতবর্ষের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এখন বিদেশি ভাষাও পড়ানো হয়। তাহলে কোন কোন বিশ্ববিদ্যালয়ে কি কি বিদেশি ভাষা পড়ানো হয় সেটাও কিন্তু জেনে রাখা প্রয়োজন। আমি দু একটা উল্লেখ করতে পারি, যেমন জেএনইউ, জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, দিল্লি ইউনিভার্সিটি বা হায়দ্রাবাদের ইএফএলইউ, এরকম বিভিন্ন বিশ্ববিদ্যালয় তারা শুধু একটি নয় একাধিক বিষয় বিদেশি ভাষা তারা পড়ায়। সুতরাং সেই বিদেশি ভাষাগুলো সম্পর্কেও মানে কোথায় কোথায় কোন বিদেশি ভাষা পড়ানো হয় সে ব্যাপারটাও জেনে রাখতে হবে। এরই সঙ্গে বলে রাখি এই পয়েন্টের মধ্যেই প্রফেশনাল, টেকনিক্যাল এবং স্কিল বেসড যে এডুকেশন সেটা সম্পর্কেও কিন্তু প্রশ্ন আসতে পারে। এটা খুব বেশি দিন সিলেবাসভুক্ত হয়নি, কিন্তু সিলেবাসের মধ্যে, নতুন সিলেবাসের মধ্যে এর অস্তিত্ব রয়েছে। যেমন আইটিআই, বিভিন্ন যে ভারতবর্ষে যে আইটিআইগুলো রয়েছে, টেকনিক্যাল এডুকেশনের ক্ষেত্রে তাদের কী ভূমিকা, বা এনএসডিসি বা সেক্টর স্কিল কাউন্সিল, এনসিভিটি, এসসিভিটি, এগুলো কি, এগুলোর কি ভূমিকা, তারা স্কিল ডেভেলপমেন্ট করছে কিভাবে, এই বিভিন্ন যে নতুন নতুন যে স্কিল ডেভেলপমেন্ট সেটা সম্পর্কেও জানতে হবে। এবার পয়েন্ট নাম্বার 17 আমরা বলবো যে হায়ার এডুকেশন সিস্টেমের মধ্যে একটা পার্ট আছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তো কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার ক্ষেত্রে আমি বলবো যে বেসিক ব্যাপারটা জানা খুব ইম্পর্টেন্ট। যেমন কনস্টিটিউশন তৈরি করা হয়েছিল কেন, কনস্টিটিউশনের যে বিভিন্ন আর্টিকেলগুলো রয়েছে, মানে গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য আর্টিকেল, সেগুলো সম্পর্কে একটা ধারণা রাখতে হবে। কাকে বলা হয় প্রিয়াম্বল, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কী কাজ করেছিল, ফরমেশন অফ কনস্টিটিউশন কী করে হয়েছিল, ফান্ডামেন্টাল রাইটস কি, ফান্ডামেন্টাল ডিউটিস কি, রোল অফ প্রেসিডেন্ট, রোল অফ প্রাইম মিনিস্টার, রোল অফ চিফ মিনিস্টার বা জুডিশিয়ারি সিস্টেম, এগুলো সবই সংবিধানের মধ্যে পড়ে। এগুলো অল্প বিস্তর আমাদেরকে জানতে হবে। কিন্তু অভিজ্ঞতা বলছে এই পার্ট থেকে প্রশ্ন আসে মূলত আর্টিকেল ভিত্তিক। আমি বলছি না যে আর্টিকেল ছাড়া অন্য জায়গা থেকে প্রশ্ন আসবে না, কিন্তু আমরা দেখেছি আর্টিকেল ভিত্তিক প্রশ্নটাই বেশি আসে, এবং সেই সমস্ত আর্টিকেল থেকে প্রশ্ন আসে যেগুলো সরাসরি হায়ার এডুকেশন রিলেটেড, উচ্চ শিক্ষার সঙ্গে যুক্ত। সুতরাং এই ধরনের হায়ার এডুকেশন রিলেটেড যে সমস্ত আর্টিকেলগুলো রয়েছে সেইগুলোকে ভালো করে জেনে রাখতে হবে। 18 নম্বর আমি বলবো আমাদের ভারতবর্ষের যে পঞ্চবার্ষিকী পরিকল্পনার ছিল, সেই পঞ্চবার্ষিকী পরিকল্পনার ক্ষেত্রে যে বিভিন্ন 5 ইয়ার প্ল্যান যেগুলো, সেখানে যে সমস্ত 5 ইয়ার প্ল্যানে এডুকেশনের উপরে খুব জোর দেওয়া হয়েছিল এবং কিভাবে সেই জোরটা দেওয়া হয়েছিল, এই ইতিহাসগুলো, এই ছোটো ছোটো ঘটনাগুলো আমাদের মনে রাখতে হবে। কারণ কোনো একটা ঘটনা উল্লেখ করে হয়তো বললো যে কোন 5th ইয়ার প্ল্যানে হায়ার এডুকেশনের ক্ষেত্রে এই বিপ্লবটা বা এই পরিবর্তনটা এসেছিল, তো সেটা জানা না থাকলে আমরা বলতে পারবো না। এবার আসছি আমরা পয়েন্ট নাম্বার 19। পয়েন্ট নাম্বার 19 আমরা যেটা বলবো সেটা হচ্ছে কিছু নতুন ধরনের প্রশ্ন যা হয়তো সচরাচর আমরা হায়ার এডুকেশন পড়ার সময় খেয়াল করি না বা অতটা গুরুত্ব দিয়ে সেগুলোকে দেখা হয় না, সেরকম জায়গা থেকেও কিন্তু প্রশ্ন থাকতে পারে। যেমন ইয়ার অফ অ্যাফিলিয়েশন, অর্থাৎ বিভিন্ন কলেজগুলোর বিভিন্ন ইউনিভার্সিটিগুলোর আন্ডারে যে অ্যাফিলিয়েটেড কলেজ রয়েছে, এই অ্যাফিলিয়েশন প্রসেসটা কোন বছর থেকে শুরু হলো, বা হয়তো জিজ্ঞাসা করলো ফ্যাকাল্টি রিসার্চ স্কিম, সেটাই বা কি, স্পার্ক, SPARC, এই স্পার্ক কনসেপ্টটা কি। এইরকম ধরনের কিছু প্রশ্ন যা একটু অফবিট প্রকৃতির বলতে পারি, সেগুলো থেকেও কিন্তু প্রশ্ন আসছে। অন্তত বিগত 2-1 বছরের প্রশ্নপত্রে আমরা সেরকম ইঙ্গিত পেয়েছি। এরই সঙ্গে আমরা বলবো যে হায়ার এডুকেশনের ক্ষেত্রে যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা বিভিন্ন স্কিম, সেগুলো অনেক সময় আমরা অ্যাব্রিভিয়েটেড ফর্মে শুনে থাকি, তো তার ফুল ফর্মটা এক্সপ্যান্ড করতে বলতে পারি। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বললাম যে NMEICT, NMEICTর পুরো কথাটা কি।
বা NUEPA এরই বা ফুল ফর্মটা কি, এই জিনিসগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। সুতরাং যত অ্যাব্রিভিয়েটেড ফর্ম আমরা দেখব সেগুলো যদি একটা জায়গায় আমরা পরপর লিখে রাখি এবং সেগুলোকে যদি মুখস্থ রাখতে পারি, তাহলে সেখান থেকেও কিন্তু দু একটা প্রশ্ন এলেও আসতে পারে। পয়েন্ট নাম্বার 20, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি বলছি এবার। পরীক্ষার প্রশ্নপত্রে এমন কিছু বিষয় থাকছে যা কিন্তু কয়েক বছর আগেও কোনো পরীক্ষার্থী ভাবতো না, বা এখান থেকে প্রশ্ন আসতে পারে তারা চিন্তা করতো না, কিন্তু ইদানিংকালে সেই ব্যাপারগুলোকে মাথায় রাখতে হবে। কীরকম? যেমন একটা উদাহরণ দিয়ে বলি, ইউনিভার্সিটির ক্ষেত্রে তার যে বিভিন্ন ডিপার্টমেন্ট বা বিভিন্ন, বেটার টু সে অ্যাডমিনিস্ট্রেটিভ যে ব্লক বা ডিপার্টমেন্ট বা যে জিনিসগুলো রয়েছে সেইগুলো সম্পর্কেও আমাদের অল্প বিস্তর জানতে হবে, এবং সেগুলোর ভূমিকা কী, সেগুলোর কাজ কী। আমি উদাহরণ দিয়ে বলতে পারি, ইউনিভার্সিটি কোর্ট সেটা কী করে, সেনেট তার ভূমিকাটাই বা কী, বোর্ড অফ স্টাডিজ, বোর্ড অফ ম্যানেজমেন্ট, এক্সিকিউটিভ কাউন্সিল, সিন্ডিকেট, অ্যাকাডেমিক কাউন্সিল, এই জিনিসগুলো কি। তো সেই জিনিসগুলো, সেই যে পার্টিকুলার সাবজেক্ট বা পার্টিকুলার বিষয়, সেই সম্পর্কে আমাদের একটু নলেজ রাখতে হবে। এবার আমরা চলে এসেছি শেষের দিকে। তো তার আগে আমি যেটা বলবো যে ইউটিলিটি অফ ভ্যালু এডুকেশন অ্যান্ড এনভায়রনমেন্টাল এডুকেশন, এটাও কিন্তু আমাদের রিসেন্টলি সিলেবাসভুক্ত হয়েছে। তো অতীতে যখন যে পরীক্ষাগুলো হয়েছিল সেখানে আমরা ভ্যালু এডুকেশন বা এনভায়রনমেন্টাল এডুকেশন থেকে খুব একটা প্রশ্ন দেখিনি, কিন্তু যেহেতু সিলেবাসভুক্ত রয়েছে সুতরাং একটু পড়ে যেতে হবে, এখান থেকে প্রশ্ন এলেও আসতে পারে। হায়ার এডুকেশন সিস্টেম থেকে কিন্তু অভিজ্ঞতা বলছে 4 থেকে 5টা প্রশ্ন প্রত্যেকবার পরীক্ষায় এসে থাকে। যদি একটু মন দিয়ে বিষয়টাকে পড়া যায় তাহলে কিন্তু এখান থেকে 8 থেকে 10 নম্বর পাওয়াটা এমন কিছুই কঠিন কাজ নয়। মনে রাখতে হবে, টিচিং এবং রিসার্চ তার প্রশ্নগুলোর মতো হায়ার এডুকেশনের প্রশ্ন কিন্তু সেই অর্থে কনসেপচুয়াল নয়। এখনও পরীক্ষায় এখান থেকে ডাইরেক্ট প্রশ্ন আসে, অর্থাৎ আমি যদি একটা টেক্সট, একটা বই ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ি, আমি দেখব অনেকাংশেই আমি ডাইরেক্ট প্রশ্নের উত্তর করতে পারছি। আমার কনসেপশন খুব স্ট্রং হোক বা না হোক তাতে কিছু যায় আসে না। তো সেই কারণে অনেকে এটাকে খুব হালকাভাবে নেয়, তারা মনে করে ও কোনো ব্যাপার না, খুব সহজ, হায়ার এডুকেশন ঠিক করে দেব, কিন্তু এটাই সমস্যা সৃষ্টি করে। আশা করি যে বিষয়গুলোর কথা আমি বললাম, বিশেষ করে অফবিট বিষয়ে যে প্রশ্নগুলো আসছে সেইগুলো কিন্তু কিছুটা কনসেপচুয়াল। যদি সেই জিনিসগুলো আমরা একটু ভালো করে চর্চা করি বা জেনে নিই তাহলে কিন্তু আমাদের হায়ার এডুকেশন নিয়ে খুব একটা অসুবিধা হবে না। যাই হোক, সম্পূর্ণ বিষয়টা মনে হয় সকলের বোধগম্য হয়েছে। যে টপিকগুলো আমরা এখানে উল্লেখ করলাম, যদি ছাত্রছাত্রীরা সেই টপিকগুলো বাড়িতে একটু ভালো করে দেখে এবং যে জায়গাগুলো আমরা বললাম যে ইউনিভার্সিটির বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট ইত্যাদি ইত্যাদি, এইগুলো যদি একটু নেট থেকে বা কোনো এক্সপার্ট কারো কাছ থেকে তথ্যগুলো সংগ্রহ করে নেয়, তাহলে আমার মনে হয় ওভারঅল আর হায়ার এডুকেশন নিয়ে খুব একটা সমস্যা কিছু হবে না। পরিশেষে বলি, সমস্ত নেট অ্যাসপিরেন্টদের একটা গাইডেন্স দেওয়াই আমাদের এই ভিডিওর লক্ষ্য। যদি আমাদের এই ভিডিওটিকে কার্যকরী মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যাদের প্রয়োজন, অর্থাৎ যারা নেট পরীক্ষার সঙ্গে যুক্ত বা ভবিষ্যতে পরীক্ষা দেবে বলে স্থির করেছে, তাদেরকেও এই লিঙ্কটা শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। সামনে কিন্তু আসছে আরও ইন্টারেস্টিং, আরও আকর্ষণীয় কিছু ভিডিও। তো আপনারা অনুগ্রহ করে সাবস্ক্রাইবের পর বেল বাটন প্রেস করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। এনআরএসসি ইউটিউব চ্যানেলের তরফ থেকে আরও একবার আপনাদের সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা। টিল দেন, গুড বাই, ভালো থাকবেন, নমস্কার।